শুনছেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত শেয়ানে শেয়ানে। মূল গল্প আকাশ মাটি অরণ্য। গল্প পাঠক আমি শ্রী পার্থপাল চৌধুরী। এবার দারোগার কথা। গৌর হালদার নিছক একরঙা মানুষ নয়। ধপধপে সাদা বা কুচকুচে কালো রং দিয়ে তার চরিত্র আঁকা যাবে না নিছক সত্যের খাতিরেই। সচরাচর মফস্বলের মাঝবয়সী দারোগাদের মতন গৌর হালদারের পেট মোটা চেহারা নয়, বেশ লম্বা বলশালী শরীর, গায়ের রং শ্যামলা, মুখটা অনেকটা মঙ্গোলীয় ধরনের, চোখ ছোট এবং কম কথা বলা স্বভাব। থানার বাইরে বেরোতে না হলে তিনি ধুতির ওপর হাফ শার্ট পরেই থাকেন। কেউ বলে, ওরে বাপরে, এমন চশমখোর লোক আর হয় না। সেই যে যতীন ঘোষাল দারোগা ছিল, কাঁচা রক্ত খেগো দেবতা। বছর 10 আগে যার ভয়ে এ তল্লাটের মানুষ ভয়ে কাঁপত। সবাই ভেবেছিল এমন নিষ্ঠুর মানুষ আর হয় না। এই গোল হালদার যেন তাকেও ছাড়িয়ে যেতে চায়। বাঘে ছুলে 18 ঘা, আর এই দারোগা ছুলে 56 ঘা। আবার কেউ বলে গৌর দারোগা যেন ঝুনো ডাব, বাইরে শক্ত কিন্তু ভেতরে দয়ামায়া আছে। আবার কেউ বলে পয়সা চেনে বটে গৌর দারোগা, পিঁপড়ের পেছন টিপে মধু বার করতে জানে। আবার কেউ বলে শুধু হাতে থানায় গেলাম, বড়বাবু কথা শুনলেন, ঠাড়ে ঠুড়ে পয়সাও চাইলেন না, অথচ কাজ হাসিল হয়ে গেল। এমনটি আগে কখনো দেখিওনি, শুনিওনি। একই মানুষ সম্পর্কে এমন পরস্পর বিরোধী কথা শোনা যায় কি করে? এ কোন রহস্য? রহস্যটি আসলে সরল। এই বাদা অঞ্চলে মোটমাট 4 রকমের মানুষ। বন কেটে বসতির সময় একদল এসেছে উড়িষ্যা থেকে, একদল এসছে মেদিনীপুর থেকে। পূর্ববঙ্গের হিন্দুরা আগেও এসছে, পরেও এসছে, আর এসেছে মুসলমান। এই 4 রকমের মানুষ এতদিনেও একসঙ্গে মিশে যাননি। এদের আলাদা পাড়া ও আলাদা অস্তিত্ব আছে। উড়িষ্যার লোকেরা সবাই এখন খাঁটি বাংলায় কথা বললেও নিজস্ব সামাজিক পরিচয় মুছে ফেলেনি। আবার মুসলমানদের সবাইকেই এখানে অন্যরা বলে মোল্লা। গৌর হালদারের পক্ষপাতিত্ব আছে বিশেষ এক সম্প্রদায়ের প্রতি। ইনিও পার্টিশনের পরে আসা রিফিউজি। যাদবপুরের কলোনিতে জল, কাদা, নোংরা, মশা, মাছি, লাঞ্ছনা, অপমান ও দারিদ্র্যের মধ্যে কেটেছে শৈশব ও কিশোর। তারপর ভাগ্যচক্রে পুলিশে কাজ পেয়েছেন। এবার তিনি প্রতিশোধ নিতে চান। তিনি যে শুধু ইস্টবেঙ্গল ক্লাবের ঘোর সাপোর্টার তাই নন, পশ্চিমবঙ্গীয় হিন্দুদের তিনি ঘোরতর অপছন্দ করেন। যাদবপুরে থাকবার সময় ছাত্র অবস্থায় খেলার মাঠে তিনি মোহনবাগানের দর্শক গ্যালারির দিকে নিয়মিত ইট মারতেন, হাত বোমাও ছুঁড়েছেন কয়েকবার। এই গৌর হালদার শুধু বাঙাল নন, বাঙালদের মধ্যেও সূক্ষ্ম ভেদাভেদ মানেন তিনি। তার জন্ম টাঙ্গাইলে। তিনি মনে করেন টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী নিয়ে যে একটি বৃত্ত, সেখানকার মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। ফরিদপুর, যশোর, খুলনার বাঙালরাও ঠিক বাঙাল হিসেবে ধর্তব্যের মধ্যে নয়, কারণ পশ্চিমবঙ্গের সংস্পর্শে আগে থেকেই ওদের খানিকটা চরিত্র নষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ,
নিছক বাঙাল নামের জন্যই ওরা খানিকটা সহানুভূতি পাবার যোগ্য। উড়িয়া, মুসলমান এবং কিছু কিছু সাঁওতালও যে আছে বাদা অঞ্চলে, তাদের প্রতি গৌর হালদারের তেমন কোনো বিদ্বেষ নেই। তারা বিপদে পড়লে তিনি সাধ্যমতন সাহায্য করেন। তার সমস্ত রাগ শুধু পশ্চিমবঙ্গীয় হিন্দুদের ওপর। বিশেষত কলকাতা শহর থেকে যেসব জমির মালিক বা ভেড়ির মালিক মাঝে মাঝে এখানে আসে টাকা নিয়ে যাওয়ার জন্য, তাদের কোনো ক্রমে বাগে পেলে গৌর হালদার একেবারে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেন। অনেক সময় আইনের পরোয়া না করে বেআইনিভাবেও তাদের নির্যাতন বা হয়রান করেন কিংবা অর্থদণ্ড ঘটান। টাঙ্গাইলের ছোট ছিমছাম বাড়ি, পুকুর, ধান জমি সব ছেড়ে অসহায়ভাবে চলে এসছেন একসময়, তবু পশ্চিমবঙ্গের মানুষ আতিথেয়তার হাত বাড়িয়ে দেয়নি। ব্যঙ্গ, বিদ্রূপ, উপহাস করেছে। যাদবপুরের জলাভূমিতে শুয়োরের খোয়ারের মতন ঘরে থাকতে দিয়েছে। সে রাগ তিনি কখনো ভুলতে পারেন না। অর্থাৎ তিনি প্রায় একটি গুপ্ত উন্মাদ। মরিচঝাপির দ্বীপ থেকে যখন বাঙাল খেদা অভিযান হয়, সেবার শোকে, দুঃখে, রাগে, অভিমানে গৌর হালদার 3 মাসের জন্য ছুটি নিয়ে বাড়িতে বসে থেকে অসহায়ভাবে হাত কামড়েছেন। নিজে সরকারি কর্মচারী বলে তাঁর পক্ষে প্রতিবাদ করার উপায় ছিল না, কিন্তু তার মনের মধ্যে প্রতিশোধ কামনার আগুন। তারপর আবার কাজে যোগ দিয়েই তিনি অবাঙাল হিন্দুদের ওপর বাড়িয়ে দিয়েছেন অত্যাচারের মাত্রা। অবশ্য সব গৌর হালদারের মনে মনে, বাইরে কিছু প্রকাশ করেন না। বিশেষ এক ধরনের মানুষের উপরেই যে গৌর হালদারের রাগ, তা তিনি কখনো বুঝতে দেন না। তাদের সঙ্গেও কথা বলেন হাসি মুখে। তিনি সকলের সামনে একরকম, আবার বাড়ির মধ্যে অন্য মানুষ। গৌর হালদারের ছেলেমেয়েরা যারা জীবনে কখনো পূর্ব বাংলায় যায়নি, তারাও যদি বাড়িতে কখনো বাঙাল ভাষা না বলে ঘটি ভাষা বলে ফেলে, অমনি গৌর হালদার কান চাপাটি 82 শিক্ষা থাবড়া মারেন তাদের। বাইরে যত ইচ্ছা ঘটি ভাষা বলুক, বাড়িতে চলবে না। নজনেখালির বাগে খাওয়া মনোরঞ্জনের বৃত্তান্ত ইতিমধ্যেই কানে এসছে গৌর হালদারের। জয়মণিপুরের সব ব্যাপারে নাক গলানো স্কুল মাস্টারনির হাতে লেখা একটি দরখাস্তও তার কাছে এসছে। তিনি চুপচাপ বসে আছেন। ওরা ভেবেছে একখানা কাগজ পাঠিয়ে দিলেই হয়ে যাবে। গৌর হালদারের সঙ্গে একটিবার দেখা করার দরকারও নেই না? আচ্ছা। নিতাই চাঁদ গৌর হালদারের কাছে এসে সুবিধে করতে পারল না। দারোগা বাবুর মন ভেজানোর জন্য সে অনেক রকম কাঁদুনি গাইল। সব কথা শুনে ডায়েরি না লিখেই গৌর হালদার হাঁকিয়ে দিলেন নিতাই চাঁদকে। ছেলের বউকে শ্বশুর বাড়ির লোকেরা নিজেদের কাছে রাখতে চায়, এতে আবার নারী হরণ কি? বেআইতে বেআইতে কোঁদল, এর মধ্যে পুলিশ নাক গলাতে যাবে কেন? নৌকা ডুবিয়ে দিয়েছে, তা সে নৌকার মাঝি কোথায়? তাকে ডাকো। কেস লেখাতে হয় সে লেখাবে। ভাড়া নৌকোর মাঝির বই গেছে থানায় আসতে। সুখে থাকতে সাত করে কে ভূতের কিল খেতে যাবে? নিতাই চাঁদ আরো অনেকভাবে ফিরিয়ে নেবার চেষ্টা করল বাসনাকে। 2-4টে লোক লাগালো, যদি হাট বাড়ে ভিড়ে গন্ডগোল কোনো রকমে ফসলে নিয়ে আসতে পারে। কিন্তু নজনেখালির জয়হিন্দ ক্লাবের সদস্যদের কড়া পাহারায় তা হবার উপায় নেই। থানাতে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হলো না। শেষ পর্যন্ত নিতাই চাঁদ হাল ছেড়ে দিল। এরপর একদিন থানায় এলো সাধুচরণ। পরিমল মাস্টার পাঠিয়েছেন।
এই সাধুচরণকে গৌড় হালদারই জেলে পাঠিয়েছিলেন। তার দিকে তাকিয়ে ভুরু কুচকে গৌড় হালদার বললেন, কিরে, আবার জেলের ভাত খাওয়ার শখ হয়েছে বুঝি? ধান কাটার সময় পর্যন্ত অপেক্ষা কর, আবার তোকে পাঠাবো। সাধুচরণ বলল, মাস্টারমশাই বললেন। তোদের মাস্টারমশাই কোন লাট সাহেব? হ্যাঁ, নিজে আসতে পারে না? বাসনার সই পাওয়ার পর ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা অনেক পাকা হয়ে গেছে। চিঠি লেখালেখি হয়েছে সরকারের সঙ্গে। এখন দরকার শুধু থানার রিপোর্ট। অতএব পরিমল মাস্টারকেই সশরীরে আসতে হলো একদিন। গৌড় হালদার সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন মাস্টারমশাই, আসুন। ওরে একটা চেয়ার দে। চা খাবেন তো, নাকি ডাব খাবেন? আমাদের থানার কম্পাউন্ডে বড় বড় 5টা নারকেল গাছ। শুধু মাস্টারমশাই তো নন, সোশ্যাল ওয়ার্কার অনেক টাকার প্রজেক্ট চালাচ্ছেন। এদের একটু খাতির দেখাতেই হয়। 2-4 জন মন্ত্রীতন্ত্রীর সঙ্গে চেনা থাকে এদের। হুটহাট করে হোম সেক্রেটারি কিংবা চিফ মিনিস্টারের পিএ বেড়াতে আসেন এদের কাছে। গৌড় হালদার নিজে একটা চেয়ারে ধুলো ঝেড়ে বসতে দিলেন পরিমল মাস্টারকে। একই সঙ্গে চা আনবার জন্য এবং ডাব পাড়াবার জন্য হাঁকডাক করতে লাগলেন জমাদারদের। বিশিষ্ট অতিথির প্রতি সম্মান জানাতে গৌড় হালদারের যেন কোনো কার্পণ্য নেই। টেবিলের দুপাশে দুজনে মুখোমুখি বসবার পর গৌড় হালদার তার ছোট ছোট চোখ দুটির তীব্র দৃষ্টি স্থাপন করলেন। এই পরিমল মাস্টারের মতন লোকরাই তার 1 নম্বরের শত্রু। শহরের লোক। নেহাত ভাগ্যগুণে পশ্চিমবঙ্গে জন্মেছে বলেই সারা জীবন পাকা বাড়িতে থেকেছে। ছেলেবেলায় ঠিকঠাক শিক্ষা পেয়েছে, হাত খরচের পয়সায় সিনেমা থিয়েটার দেখেছে, পার্কে কিংবা গড়ের মাঠে প্রেম করেছে মার্জিত। শিক্ষিত পরিবারের মেয়েদের সঙ্গে আর কোনো না কোনো দিন মুখ বেঁকিয়ে বলেছে নিশ্চয়ই, এই রিফিউজিগুলোর জন্যই এমন সুন্দর কলকাতা শহরটা দেখতে দেখতে একেবারে যাতা হয়ে গেল। অথচ গৌড় হালদার তো প্রায় একই রকম পরিবারের সন্তান। তাদেরও পাকা বাড়ি ছিল, গোয়ালে গরু, পুকুরে মাছ আর জমিতে ধান ছিল। সে সব কিছু থেকে বিতাড়িত হয়ে এসে থাকতে হয়েছে শহরতলির বস্তিতে। ক্যাশ ডোলের জন্য সরকারি অফিসারদের পা ধরতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, এমন স্কুলে পড়তে হয়েছে যেখানে পড়াশোনা কিছুই হয় না। কলেজে পরীক্ষার সময় ফি জোগাড় করতে না পেরে ভিক্ষে করতে হয়েছে বড়লোকদের কাছে। অভাবের তাড়নায় বাড়ির একটা মেয়ে বাড়ি ছেড়ে গিয়ে বেশ্যা হয়েছে। এ কার দোষে? পরিমল মাস্টার বললেন, তা গৌরবাবু কেমন আছেন? ভালো আছেন তো? দারোগাবাবু উত্তর দিলেন, আগে হ্যাঁ। তা আপনার মাঝে খুব জ্বর হয়েছিল শুনলাম। পরিমল মাস্টার বললেন, সে খবরও পেয়েছেন? আপনারা পুলিশের লোক, সবই খবর রাখেন দেখছি। গৌরবাবু বললেন, আপনি বিখ্যাত লোক, আপনার সব খবর এ তল্লাটে ছড়িয়ে পড়ে। আপনার ছেলে ডাক্তারিতে ভর্তি হয়েছে? পরিমল মাস্টার বললেন, এখনো শিকেশন হয়নি। তা গৌরবাবু? এসেছিলুম একটা বিশেষ কাজে। গৌরবাবু বললেন, কাজ ছাড়া কেন আসবেন আমার কাছে? আমাদের যত চোর ছ্যাঁচর নিয়ে কারবার। আপনাদের মতন মানি লোকের পায়ের ধুলো তো সহজে পড়ে না। আপনাদের ওখানে অ্যানুয়াল ফাংশন কবে হচ্ছে এবার? পরিমল মাস্টার জবাব দিলেন, এই সামনের মাসে। আপনাকে যেতে হবে কিন্তু। গৌরবাবু বললেন, যাব, নিশ্চয়ই যাব। পরিমল মাস্টার বললেন, আপনার কাছে এসেছিলাম একটা দরকারে, একটা ক্লেম কেসের ব্যাপারে। দারোগাবাবু বললেন, বলুন।
তা আপনি নিজে এলেন কেন? লোক পাঠালেই তো হতো। পরিমলবাবু বললেন, নজিনেখালির মনোরঞ্জন খাড়া নামে একটি ছেলে। গৌর হালদার উঠে গিয়ে পাশের টেবিলে খোঁজাখুঁজি করে একটা ফাইল নিয়ে এলেন। সেটা খুলে মনোযোগ দিয়ে পড়বার ভান করলেন, যেন তিনি কিছুই জানেন না। একবার মুখ তুলে বললেন, নিন চা খান, ঠান্ডা হয়ে যাবে, ডাবের জলটা আসছে। তারপর একটু বাদে তিনি আবার বললেন, হ্যাঁ, আপনার ওই স্ত্রীর পাঠানো একটা দরখাস্তও রয়েছে দেখছি। পরিমলবাবু বললেন, ফরচুনেটলি বুঝলেন গৌরবাবু, ওদের নামে গ্রুপ ইন্স্যুরেন্স করানো ছিল, ওর বাড়ির লোক। দারোগাবাবু বললেন, বাহ, তবে তো ভালোই। পরিমলবাবু বললেন, সরকারও এইসব কেসে কিছু টাকা দেবে বলে ঘোষণা করেছে। দারোগাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সার্কুলার এসছে। পরিমলবাবু বললেন, এখন আপনার কাছ থেকে একটা রিপোর্ট পেলেই। দারোগাবাবু প্রশ্ন করেন, কোন ফরেস্টে গিয়েছিল বললেন? 3 নম্বর ব্লকে। পরিমলবাবু জবাব দিলেন। দারোগাবাবু বললেন, আমায় বিশ্বাস করতে বলেন? দুজনের চোখাচোখি হলো। বুদ্ধির লড়াই এবার আসন্ন। পরিমল মাস্টার জানেন, একসঙ্গে অনেকগুলো কাজে হাত দিলে কোনোটাই ঠিক মতন হয় না। স্থানীয় ওসি যদি ঘুষখোর হয়, ফরেস্টবাবু যদি হয় অত্যাচারী, কোনো ব্যবসায়ী হয় যদি অসাধু, এদের সবাইকে সরিয়ে দেওয়া কিংবা সব অভিযোগের প্রতিকার করার সাধ্য তার নেই। মাত্র কাছাকাছি 10খানা গ্রাম নিয়ে তাদের প্রজেক্ট। ভূমিহীন কিংবা সামান্য জমির মালিক চাষিদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের অধিকারবোধ সম্বন্ধে সচেতন করাই আপাতত তার কাজ। এইটুকু হলেই যথেষ্ট। এইটুকু নয়, এটাই বিরাট ব্যাপার। ওসি গৌর হালদারের ভালো আর মন্দ দুরকম ব্যবহারের কথাই শুনেছেন পরিমল। লোকটির চরিত্রের বৈপরীত্যের ব্যাপারটা তিনি বুঝেছেন, যদিও আসল কারণটা জানেন না, এবং এ লোকটিকে তিনি ঘাঁটাতেও চাননি। তার কাজে বাধা না দিলেই হলো। ফরেস্টের জয়নন্দন বাবু ঘুরে এসে রিপোর্ট দিয়েছেন। কোথায় ঘুরে এসছেন? সেই রিপোর্টের কপি তো আমি পাইনি। পরিমলবাবুর কথার উত্তরে দারোগাবাবু বললেন। পরিমলবাবু আবার বললেন, উনি 3 নম্বর ব্লকে গিয়েছিলেন। রাইটার্স বিল্ডিংয়ে নোট পাঠিয়েছেন শুনেছি। দারোগাবাবু বললেন, রাইটার্স বিল্ডিং? ও, তা তিনি 3 নম্বর ব্লকে ঘুরে কি দেখলেন? সেখানে বাঘ আছে না নেই? সেখানে বাঘের কোনো প্রমাণ পেয়েছেন? পরিমলবাবু বললেন, না, বাঘের কোনো প্রমাণ পাননি। তারপর কটা জোয়ার ভাটা গেছে, বৃষ্টিও পড়েছে। দারোগাবাবু বললেন, জয়নন্দনবাবু 3 নম্বর ব্লকে বাঘের কোনো প্রমাণ দেখতে পেলেন না, বাবার কথাও নয়। সেখানে বাঘ কেন, একটা শিয়ালও নেই। আর সেখানে একটা তাগড়া লোক বাঘের পেটে চলে গেল। পরিমলবাবু বললেন, দয়াপুরে যে বাঘ এসেছিল, কোনোদিন কি কেউ ভেবেছে দয়াপুরে বাঘ আসতে পারে? দারোগাবাবু বললেন, না, কেউ ভাবেনি। যেখানে বাঘ নেই সেখানে বাঘ এসছে শুনলেই লোকে বিশ্বাস করবে কেন? তবে দয়াপুরের বাঘটিকে অনেক লোক চোখে দেখেছে। একটি ছোট মেয়েকে বাঘটা মেরেছে। আমি গিয়ে সেই মেয়েটির লাশ দেখেছি, তারপর বিশ্বাস করেছি। পরিমলবাবু বললেন, ওখানেও অনেকে দেখেছে। দারোগাবাবু বললেন, আপনি নিজে লাশ দেখেছেন? পরিমলবাবুর জবাব, না। দারোগাবাবু বললেন, জয়নন্দন ঘোষাল বা অন্য কেউ সেই লাশ দেখেছে?
পরিমলবাবুর জবাব, তা ঠিক জানি না, বোধহয় লাশ খুঁজে পাওয়া যায়নি। দারোগাবাবু হেসে বললেন, লাশটা তাহলে কোথায় গেল? আমি তো যতদূর জানি, বাঘ যাকে ধরে তার সবটা খায় না, দেহের বিশেষ বিশেষ জায়গার মাংস খেয়ে চলে যায়। লোকটার জামা কাপড়ই বা গেল কোথায়? গেঞ্জিটা পাওয়া গেছে, উত্তর দিয়েছিল পরিমলবাবু। দারোগাবাবু বললেন, বটে, শুধু গেঞ্জি? পরিমলবাবুর জবাব, তাই তো শুনেছি। সেটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাতে হবে না? আমি তো দেখিনি সে গেঞ্জি। দারোগাবাবুর এই প্রশ্নের উত্তরে পরিমলবাবু বললেন, তাহলে গেঞ্জিটা চেয়ে পাঠাতে হয়, আবার অনেক দেরি হয়ে যাবে। দারোগাবাবু বললেন, দেরি? হ্যাঁ, তা দেরি তো হবেই। মনোরঞ্জন খাঁড়ার বাড়িতে কে কে আছে? তার বউ আছে না? পরিমলবাবু বললেন, হ্যাঁ, একেবারে কচি মেয়ে, সবে মাত্র বিয়ে হয়েছে। তাকে আনা হয়নি? দারোগাবাবু বললেন। পরিমলবাবু বললেন, তাকে কি থানায় আনার খুব দরকার? এখন শোকের সময়। দারোগাবাবু বললেন, তা ছেলেটার বাপ কোথায়? সেও আসেনি, শুধু আপনি এসছেন তদবির করতে। বুঝলাম। পরিমলবাবু বললেন, আপনার রিপোর্টের উপরই সব নির্ভর করছে। আপনি ফেভারেবল রিপোর্ট দিলেই বিধবা মেয়েটা আর ওই ছেলেটার বাপ মা টাকা পেতে পারে। অর্থাৎ আর বুদ্ধির খেলা নয়, এবার হৃদয়ের কাছে আবেদন। একটা সিগারেট টানার জন্য মুখ সুলসুল করছে পরিমল মাস্টারের। 4 দিন একটাও সিগারেট খাননি, তবু নেশাটা কিছুতেই ছাড়ছে না। এই রকম সময় সিগারেট খুব বেশি প্রয়োজন হয়। গৌড় হালদার বিড়ি সিগারেট কিছু খান না। পাশের টেবিলে সাব ইন্সপেক্টর অবিনাশ ফুক ফুক করে একটা সিগারেট টানছে। সেই ধোঁয়াতেই আরও আনচান করছে পরিমল মাস্টারের মন, অথচ মুখ ফুটে চাওয়াও যায় না। অবিনাশের সামনে চেয়ারে বসে আছে দুটি বাইরের ছোকরা। ওরা বনবাণী নামে 4 পৃষ্ঠার একটি নিউজ প্রিন্টে ছাপা পত্রিকা বার করে। কান খাড়া করে ওরা শুনছে সব কথা। ঘটনাটা ঘটল কবে যেন? 8 তারিখে। আর আমার কাছে একখানা শুধু দরখাস্ত পৌঁছালো 17 তারিখে। অথচ এর মধ্যে থানায় একটা রিপোর্ট নয়, কিছু না। আমায় সঙ্গে সঙ্গে খবর দিলে আমি সরজমিনে দেখে আসতে পারতাম না? দারোগাবাবু বললেন। তার কথার উত্তরে পরিমলবাবু বললেন, সম্পূর্ণ ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে পরিমল মাস্টার এবার বিনীতভাবে বললেন, সত্যি আপনাকে আরও অনেক আগে খবর দেওয়া উচিত ছিল, এটা ভুল হয়ে গেছে খুবই। আর একটা ব্যাপার কি হলো জানেন? আমিও তখন অসুস্থ হয়ে পড়েছিলাম। গৌড় হালদার আবার চোখ কুঁচকালেন। অর্থাৎ পরিমল মাস্টার বলতে চায়, ওর অসুখ না থাকলেই ওসব ব্যবস্থা ঠিকঠাক করে দিত। সব দায়িত্ব ওর। ও একাই সব গরিবের মহান মুক্তিদাতা। কত দরদ! মরিচঝাপির অসহায় লোকগুলোর ঘর জ্বালিয়ে যখন মেলে তাড়ানো হলো, তখনই দরদ কোথায় ছিল পরিমল মাস্টারের? এরা শুধু নিজের লোকেদের স্বার্থ দেখে। দারোগাবাবু বললেন, আচ্ছা, ধরুন মাস্টারমশাই, কোনো লোক যদি বলে সে মনোরঞ্জন খাঁড়াকে বসিরহাট বাজারে দেখেছে। পরিমল মাস্টার একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কি বললেন? গৌড় হালদার বললেন, ধরুন কেউ যদি বলে ওই ছেলেটাকে কেউ বসিরহাট বাজারে ঘোরাফেরা করতে দেখেছে, তাহলে কি হবে? জঙ্গলে যাওয়ার নাম করে কেউ যদি কিছুদিনের জন্য অন্য কোথাও ঘাপটি মেরে লুকিয়ে থাকে, আর তার স্যাঙাতরা রটিয়ে দেয় যে তাকে বাঘে নিয়ে গেছে। দেখুন,
আমি লাশ দেখলাম না, কিছু না, টাইগার ভিকটিম বলে রিপোর্ট দিয়ে দিলাম। তারপর সে লোক যদি সত্যি না মরে, তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হবে। পরিমল মাস্টার স্তম্ভিতভাবে বললেন, তা কখনো হয়? বনবাণী পত্রিকার সম্পাদকদ্বয় গৌর হালদারের এই শেষের যুক্তিটা লুফে নিল। অবিকল সেই কথাগুলি ছাপা হলো তাদের কাগজে। লোকে বলা বলি করতে লাগলো, মনোরঞ্জন খাড়াকে নাকি বসিরহাট বাজারে দেখা গেছে। কে দেখেছে? দেখেছে নিশ্চয়ই কেউ, নইলে দারোগাবাবু ও কথা বলবেন কেন? থানার রিপোর্ট না পেয়ে ইন্স্যুরেন্স দপ্তর বেগরবাই করতে লাগলো। সরকারি বিভাগও চুপচাপ। অনেক চেষ্টা করেও ওসি গৌর হালদারকে নড়ানো গেল না। পরিমল মাস্টারও মনে মনে একটু দুর্বল হয়ে আছেন। তিনি জানেন ৩ নম্বর ব্লক আর ৭ নম্বর ব্লক জঙ্গলের তফাৎ। সত্যি কথাটা বলে দেওয়া সম্ভব নয় তার পক্ষেও। গৌর হালদারের সঙ্গে তর্ক করার মতন জোরালো যুক্তি তার মনে পড়ল না একটাও। কয়েকদিন পরেই আর একটা চমকপ্রদ কাণ্ড হলো। রায়মঙ্গল নদীতে একসঙ্গে বাপ আর ছেলেকে আক্রমণ করেছে বাঘে। তীর থেকে বেশ খানিকটা দূরে নৌকো বেঁধে ঘুমাচ্ছিলেন ওরা। বাঘ এসেছে সাঁতরে। অন্তত 7 বছরের মধ্যেও এ তল্লাটে বাঘের এমন উপদ্রব হয়নি। বাঘ প্রথমে এসে ধরেছিল ছেলেকে। হঠাৎ ছেলের আর্তনাদ শুনে বাপ ঘুম থেকে উঠেই দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ মাত্র একটি থাবাতেই তার ঘাড় ভেঙে দিয়েছে। তারপর দুজনারই দুটি উড়ুর রাং বেশ পরিতৃপ্তির সঙ্গে খেয়ে চিবিয়ে চিবিয়ে অদৃশ্য হয়ে গেছে সেই বাঘ। বাপ ছেলের লাশ নিয়ে আসা হয়েছে গোসাবায়। 1000 লোক ভেঙে পড়েছে তাদের দেখতে। কলকাতা থেকে এসছে রিপোর্টাররা। পুলিশ ও বনের কর্তারা খুব ব্যস্ত। সেই রোমহর্ষক কাহিনী ছাপা হলো সব কাগজে। তাই নিয়েই সর্বত্র আলোচনা। গত বছর বাঘের পেটে নিহত মানুষের সংখ্যা ছিল 23। এবছর সেই সংখ্যা এর মধ্যেই 24 ছাড়িয়ে গেল। চোখের সামনেই টাটকা লাশ, তাজা রোমাঞ্চকর গল্প। তারপর আর মনোরঞ্জন খাড়ার নিরামিষ কাহিনী কে মনে রাখতে যায়? প্রমাণের অভাবে নজনেখালির কেস চাপা পড়ে গেল একেবারে। দৈবক্রমে রায়মঙ্গল নদীতে নিহত লোক দুটি পূর্ববঙ্গীয়। তাদের লাশের সামনে নিথর হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন ওসি গৌর হালদার। মনে মনে তিনি বলে চলেছেন, জানি শুধু আমাদেরই বাঘে খায়, আমরাই সব জায়গায় মার খাই। কই, এখন তো কোনো পরিমল মাস্টার এলো না এদের জন্য দরদ দেখাতে। জানি জানি, সব জানি। আচ্ছা, আমিও দেখে নেব। শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের অন্য একটি গল্প, শেয়ানে শেয়ানে। গল্প পাঠক পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।